বাড়াবাড়ি চলছেই ভারতের। দীর্ঘদিন নানান অপপ্রচারের পর এবার পঞ্চগড় সীমান্তে গুলি করে বাংলাদেশিকে শেষ করে দিল ভারত। তাতে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে, কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা। সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না। ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা, যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা এতক্ষণ দেখছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বড় বড় রাজনীতিবিদেরা কিন্তু শেখ হাসিনা এবং ভারতকে চরমভাবে ধুয়ে দিয়েছে এবং ভারতকে বোকামি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, কারণ ভারতকে কারণ ছাড়াই বাংলাদেশের বিপক্ষে এমন ভাবে লড়ে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর, সম্পূর্ণ দেখে যাবেন, স্কিপ করবেন না। আমি এর বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন তারা দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বিশ্বে 2024 সালের সামরিক শক্তির বিবেচনায় 145 দেশের মধ্যে 37তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত চৌকস সেনাবাহিনী যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত। দেশের প্রয়োজনে যারা নির্ভীক, দুর্বার, ক্ষিপ্র, দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার, শাহাদাত যাদের প্রিয়, তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না। এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর 16 জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর 2 জন সৈন্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন। 19 এপ্রিল রাতে শুরু হলো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এর মধ্যে আশপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ির সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফ এর আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। তবে যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায়। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআরের আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি। এমন অবস্থায় বিডিআরের সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ সময় বিএসএফ সেখানে 6টি গুলি ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো বিডিআর কাছে সারেন্ডার করে। পরে বিডিআর পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয়। তিনি বলেন, পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে, কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা। সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক, সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা। ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও 7 সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন, পাকিস্তানও সুযোগের সন্ধানে আছে, কখন তারা ভারতকে ছিঁড়ে খাবার সুযোগ পায়। বাড়াবাড়ি চলছেই ভারতের। দীর্ঘদিন নানান অপপ্রচারের পর এবার পঞ্চগড় সীমান্তে গুলি করে বাংলাদেশিকে শেষ করে দিল ভারত। তাতে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমে।
হিন্দি ভাষার পত্রিকা নবভারত টাইমস এক প্রতিবেদনে এই দাবি করে। প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ প্রতিরক্ষা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাকতার TB-2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। জানা গেছে, এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতায় বিশেষভাবে পরিচিত। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে 12টি বাইরাকতার TB-2 ড্রোনের প্রথম ধাপে 6টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরে নতুন করে বিচলিত হয়ে পড়েছে ভারত। এর আগে থেকেই 7 সিস্টার্স নিয়ে টেনশনে ছিল বলে খবর ছাপিয়েছে বিবিসির মতো আন্তর্জাতিক পত্রিকাও। এমনকি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়েও দিল্লি চিন্তিত বলে জানিয়েছে বিবিসি। ভারত নাকি ভাবছে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে তাদের সাথে ঝামেলা বাড়াতে পারে। এছাড়া বিবিসির সেই খবরে আর কি কি বিষয় আলোচনায় এসেছে, বিস্তারিত থাকছে আজকের এই এপিসোডে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যেসব বার্তা পেয়েছে সেটি নিয়ে তাদের অস্বস্তি আছে। এ বিষয়ে বিবিসি ভারতের OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বহুর একটি সাক্ষাৎকার নিয়েছে। সম্প্রতি বিবিসিকে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সরকার ভারতের কাছে একটি এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট হিসেবে বিবেচিত। তাই আওয়ামী লীগের প্রস্থানে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, যা 2001 থেকে 2006 সময়কালের খারাপ সম্পর্ক ও সহিংস কর্মকাণ্ডের ইতিহাস স্মরণ করায়। বিবিসির খবরে বলা হয়, সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যেসব বার্তা পেয়েছে সেটি নিয়ে তাদের অস্বস্তি আছে। আওয়ামী লীগ সরকারের আগে ভারতের নর্থ ইস্টে ইনসার্জেন্ট অনেকগুলো ক্যাম্প তৈরি হয়েছিল উল্লেখ করে শ্রী রাধা দত্ত বলেন, এটা নিয়ে একটা আশঙ্কা থেকেই যায়। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ বর্তমান সরকারের সময়ে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, পাকিস্তান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে ভারত বিরোধী কার্যক্রম চালানোর চেষ্টা হতে পারে। এছাড়া পাকিস্তান থেকে অস্ত্র কেনার খবর রটাতে ভারতের ভয় বাড়িয়েছে। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ বিক্ষোভ করেছে। জাতীয় নাগরিক কমিটির মিছিলে সদস্য সচিব আক্তার হোসেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করেন এবং ভারত বাংলাদেশ চুক্তি পুনর্মূল্যায়নের আহ্বান জানান। সীমান্ত হত্যা ও পানির ন্যায্য হিস্যার ইস্যুতে নতজানু নীতির সমালোচনা করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সামনের সারিতে অংশ নেওয়া তাজ নোভা জাবিন বলেন, বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা নয়, সমমর্যাদার সম্পর্ক চাই। এছাড়া ভারতে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া বাড়াবাড়ি বলে দাবি করে ঢাকায় বিভিন্ন কূটনীতিক মিশন ও রাষ্ট্রদূতদের ব্রিফ করেছে বাংলাদেশ সরকার। এত কিছুর পরও ভারত স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছে। অনেক ভারতীয়রা যে বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছে, বাংলাদেশ দখল করতে 2 ঘন্টাও লাগবে না। তারা মূলত আকাশকুসুম চিন্তা ভাবনা করছে, কারণ স্বাধীন দেশে আক্রমণ মুখের কথা নয়। এছাড়া ভারত বাংলাদেশে নজর বাড়ালেই তারা অন্য দিক থেকে সঙ্গে গত 1 মাস ধরে আমাদের প্রায় যুদ্ধাবস্থা চলছে এবং সাম্প্রতিক সময়ে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং সীমান্তের উপরে কিংবা এপারে, এটি আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি কিংবা সমসাময়িক গত 100 বছরের ইতিহাসে কখনো শুনিনি। ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি থেকে শুরু করে আগরতলা সীমান্তের একজন সাধারণ নাগরিক, সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ইনু সরকারকে অপদস্থ করতে, বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে, এবং এমন সব কথাবার্তা বলছে মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে এবং বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এখন তাদের যে আচরণ, সে আচরণে মনে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি পুরো বাংলাদেশ দখল করবে, নাকি চট্টগ্রাম দখল করবে, নাকি দিনাজপুরের যে শিলিগুড়ি করিডোর সেটি দখল করবে, নাকি যে ফেনীতে আমাদের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেক বরাবর পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিয়ে ওটাকে নিয়ে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলবে, জুমল্যান্ড। সেই অনুযায়ী তাদের সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক কর্তারা কথা বলছেন, আমলারা কথা বলছেন, তারপর রাজনীতিবিদরা কথা বলছেন, সাধারণ জনগণ কথা বলছেন, আর মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো, যেন তারা পাগল হয়ে গেছে, সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে। তো এর প্রেক্ষিতে বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে, তারপর আত্মসমর্পণ করবে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে ওরকম এখনো পর্যন্ত দেখা যায়নি। পর্দার আড়ালে কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু বাস্তবে দেখেছি
যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ধীর থেকেছেন, স্থির থেকেছেন, কথা খুব কম বলেছেন এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বাট সমতার ভিত্তিতে। আর তার যারা মাউথ মানে মুখ হিসেবে পরিচিত বা মাউথ পিস হিসেবে যারা পরিচিত, উপদেষ্টা আমলা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা খুব কঠোর ভাষায় বলেছেন। একজন উপদেষ্টা বলেছে যে একেবারে এই যে প্রচারণা যখন শুরু হবে, এটা তো গোয়েন্দা লেভেলে 1 মাসেরও আগে, এই যে যুদ্ধটা, বাকযুদ্ধটা যে শুরু হয়েছে তারও আগে একজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে বলে ফেললেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে। তখন আমরা তার সেইটা দেখে মনে করেছিলাম যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন, বা প্রতি বিপ্লব যারা বাংলাদেশের মধ্যে ঘটাতে চাচ্ছে, সরকারকে যারা বিব্রত করতে চাচ্ছে, তিনি হয়তো তাদের বিরুদ্ধে বলেছেন। কিন্তু ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে। তো ভারতের পক্ষ থেকে যা কিছুই করা হয়েছে ওটা ভারতের জন্য বুমেরাং হয়েছে, ভারতের মধ্যে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং একই সঙ্গে বহির্বিশ্বে। বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন কলকাতা এবং আগরতলাতে ভারতের উগ্র হিন্দুরা যে আক্রমণ চালিয়েছে, এটা দেশ বিদেশে ভীষণভাবে নিন্দিত হয়েছে। দ্বিতীয়ত বাংলাদেশে তারা যেভাবে ভিসা বন্ধ করে দিয়েছে, তার কাউন্টারে বাংলাদেশও ভারতের যে কলকাতা থেকে যারা আসবে বাংলাদেশে সেখানে ভিসা সীমিত করে দিয়েছে। এটা ভারত কখনোই স্বপ্নেও কল্পনা করেনি বাংলাদেশের এরকম একটা ভূমিকা নিতে পারে। এরপর যেটি হয়েছে সেটি হলো তারা একেবারে এত ছোট মন মানসিকতার এবং এত অল্প চিন্তার ভারতের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সাংবাদিক, তারা যখন মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেবো না। আরে বাবা, পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা? তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য, খুব দ্রুত বাংলাদেশে আসে, 6-7 দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত থেকে। এই 6-7 দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয়, তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে, রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে। আমরা যেমন ফল ফলাদি মিশর থেকে আনি, তো রেফ্রিজারেটরে করে আনি, তো একটা কন্টেনারের ভাড়া যদি $800 হয়, $800 হয় ধরুন, বা 1 লাখ টাকা হয়, তো ওটিকে যখন আমরা রিফার কন্টেনারে আনি তখন সেটা ভাড়া হয়ে যায় 6 লাখ টাকা। মানে মিনিমাম নর্মালের চেয়ে 6-7 গুণ বেশি ভাড়া দিতে হয়। ফলে পণ্যমূল্য আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে কমলাগুলো আসছে, এগুলো 250 টাকা থেকে 300 টাকা করে পার কেজি আপনাকে কিনতে হচ্ছে। কিন্তু এটা যদি আপনি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেন, আপনি দেখবেন যে হাইয়েস্ট 20 থেকে 25 টাকা করে পার কিলো সেখানে বিক্রি হচ্ছে। মিশরও তদ্রুপ, আমরা রিফার কন্টেনারে করে আনতেছি। আবার আমরা আদা, রসুন, পেঁয়াজ আমরা যদি চীন থেকে আনি, আমাদেরকে রিফার কন্টেনারে করে আনতে হয়। এর কারণ হলো এখানে খরচ একটু বেড়ে যায়। তো ভারতের ক্ষেত্রেও যেটা হচ্ছে সেটা হলো এখানে মানে ডবল, অর্থাৎ তাদের যদি ইংল্যান্ডে এই পণ্য এক্সপোর্ট করতে হয়, কিন্তু ইংল্যান্ডে তো তারা পারবে না, কারণ ইংল্যান্ডে সেখানে তারা চীন থেকে নিচ্ছে। তো চীনও রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, ভারতে রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, তারপরে আমেরিকাও চীন থেকে আনছে রিফার কন্টেনারে, ভারতের রিফার কন্টেনারে। তো ভারতের যে পেঁয়াজ, আদা, রসুন এগুলোর যে মান এবং এখানে যে উৎপাদন ব্যয় এবং ভাড়া, তার সঙ্গে চীনের ভাড়া অ্যাটলিস্ট 25% কম। ফলে ইউরোপের মার্কেট তারা ধরতে পারবে না। তাদেরকে ইউরোপের মার্কেট যদি ধরতে হয় তাহলে ওই চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আর যদি উইদাউট রিফার নর্মালভাবে তারা এক্সপোর্ট করে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তাহলে তারা এই প্রতিবেশী রাষ্ট্র, সীমান্তবর্তী রাষ্ট্র, যেখানে 3 থেকে 4 দিনের মধ্যে তারা মাল পৌঁছে দিতে পারে। তো এই ভারতীয় পেঁয়াজ যদি আমরা আমদানি না করি, তাহলে তারা এই মাল খেতে হবে অথবা ফেলে দিতে হবে, অথবা তাদেরকে রিফার কন্টেনারে করে অ্যাটলিস্ট বর্তমানে তারা যে মূল্যে বিক্রি করছে তার চেয়ে 25% to 50% অর্ধেক মূল্যে বিক্রি করে রেফার কন্টেনার করে ইউরোপে বিক্রি করতে হবে, এবং তাও শিওর না। এখানে হলো যে চায়নাতে ইউরোপের মানুষ কাজকর্ম অত ঝামেলা যেতে চায় না। আমরা যেমন বেশি পেঁয়াজ চাই, ছোট ছোট গুটি গুটি পেঁয়াজ চাই, কিন্তু ইউরোপে সে চিন্তা করে যে একটা পেঁয়াজে যদি আধা কেজি হয়ে যায়, তো ওই একটা পেঁয়াজ দিয়েই সে দেখা গেল সব কাজ করে ফেলো, এই সময় তাদের নেই। তো আমরা যে ধরনের পেঁয়াজ উৎপন্ন করার ক্ষমতা ভারতের নেই। ভারতের পেঁয়াজ আমাদের দেশের মতোই দেশি পেঁয়াজ, একটু বড় হয় ক্ষেত্র বিশেষে, এটা 60 to 70% হায়ার। তো কাজেই সেই পেঁয়াজগুলো আমরা এনে মূলত ভারতকে রক্ষা করি, কাঁচামরিচ চিনে রক্ষা করি। কিন্তু ভারত এটাকে বলে যে আমরা তোমাদের পেঁয়াজ না দিলে খাবে কি, চিনি না দিলে খাবে কি, তুলা না দিলে খাবে কি। আমরা ভারত থেকে তুলা আনি, কিন্তু তুলার মান খুবই খারাপ, খুবই খারাপ, এবং এই তুলা, খারাপ তুলার কারণে আমরা ফ্যাব্রিকে উন্নয়ন করতে পারি না। কিন্তু আমরা তুলা যদি মধ্যপ্রাচ্য থেকে, এই থেকে মানে রাশিয়া থেকে তুলা আনি, সবচেয়ে ভালো তুলা, তারপরে তার চেয়ে ভালো তুলা ইজিপ্টে,
তারপরে পাকিস্তানি কটন, আনবিলিভেবল, পাকিস্তান ওয়াজ দ্য ফাইনেস্ট কটন ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ভারতের সেটা হয়তো 25% দাম বেশি যাবে। কিন্তু সমস্যাটা, লাভটা যেটা হবে যে ওই যে মার্কেটটা তৈরি হবে, কটনের যে মার্কেটটা বাংলাদেশে তৈরি হবে, ফলে আমাদের হাই ভ্যালু প্রোডাক্টে চলে যাবে। ইজিপশিয়ান কটনের থেকে তৈরি করা যায় সুতা, এবং সুতা থেকে যে ফ্যাব্রিকগুলো, এগুলোর ভ্যালু অ্যাড হবে অ্যাটলিস্ট 50%। মানে আমরা কটনে 25% টাকা বেশি দিলাম, কিন্তু এটা দ্বারা যে আমরা ফিনিশড প্রোডাক্ট, সেটা ইয়ার্ন বলি কিংবা ফ্যাব্রিক বলি, সেটার ভ্যালু হয়ে যাবে ডবল। কিন্তু প্রথম 6 থেকে 7 মাস কষ্ট হবে, এরপরে দেখবেন যে ভারতীয় কোনো জিনিসই আমাদের দেশে আসবে না, একেবারে আসবে না। ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে, এবং এটা শুরু হয়েছে। এখন আমরা পাকিস্তান থেকে আনছি, চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটাই আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে, কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে, এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সরাসরি জাহাজ যোগাযোগ, এটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে, একেবারে মাথা খারাপ করে দিয়েছে। এই কারণ হলো এই জাতিটা এমন একটা ব্যাপার, তারা যে চাণক্য নীতিতে চলে। তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ নয়, যুদ্ধের ভয় দেখানো। তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও, যুদ্ধের ভয় দেখাও, তারপরে যদি তারা ভয় না পায় তখন এই বেইমান মুনাফিক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও। তৃতীয় হলো দূর থেকে হুমকি তম্বি দেখাও, যে আমি এখনই মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো। তো এই তিনটে জিনিসই কিন্তু তারা আলটিমেটলি করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে গত এই 1-1.5 মাসে। আর চতুর্থ যে জিনিসটা, যদি এই জায়গাতে ব্যর্থ হও, তাহলে তুমি তাদের সঙ্গে সন্ধি করো, এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য। এখানে চাণক্য নীতির আর একটা বৈশিষ্ট্য হলো যে রাষ্ট্রে তোমার যে প্রতিবেশী রাষ্ট্র, সে কখনো তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু, জবন রাষ্ট্র। তো কাজেই বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রু রাষ্ট্র মনে করে। তো শত্রু রাষ্ট্র মনে করে এই যে তারা কখনই এদের সঙ্গে যুদ্ধ যাবে, স্বাধীন ভারতের যুদ্ধ করে তারা কোনো একটি রাষ্ট্র দখল করেছে, তার উপর আধিপত্য করেছে, এটা হয়নি। তারা হুমকি করেছে, তাম্বি করেছে, সিনেমার স্টাইলে বোমা নিক্ষেপ করেছে, তারপরে অনেক কিছু করেছে, এটা সিনেমাতে, বলিউড সিনেমাতে। কিন্তু বাস্তবে তারা কখনই পাকিস্তান বলেন, চীন বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, বাংলাদেশ বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, কারোর সঙ্গে তারা যুদ্ধ করেনি, এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাসও তাদের নেই। তো কাজে বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুমকি পর্যন্ত গেছে, এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে। এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না, এটা বাংলাদেশের বিষয়। কিন্তু মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সঙ্গে আমাদের যে সকল চুক্তি রয়েছে, তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে, বৈদ্যুতিক খাতে, এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, এটার ওসিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না, কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক, তাদের সাথে ঘটুক, বা এই আনরেস্ট যদি চলে, তাহলে সে চাইলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে, ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে, নিজে চালাতে পারবে। পুরো ভারতের ইনভেস্টমেন্ট, যেটা 1971 সনের পরে আমরা করেছি, পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম। আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশনগুলো তারা কিন্তু দখল করে নিয়েছে। এখানে ভারতের $8 বিলিয়ন লস হয়েছে আফগানিস্তানে। এখন বাংলাদেশের সঙ্গে যদি সীমান্তে ইউনিট সরকার বেশি না, এখান থেকে 4-5 বার কামান দাগে, ওখান থেকে 4-5 বার কামান দাগে, এই 24 ঘন্টার এই আনরেস্টকে কেন্দ্র করে ভারতের সাথে এ যাবৎ যত চুক্তি হয়েছে, এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারত আমাদেরকে যত ঋণ দিয়েছে, এই সব জিনিসগুলো হলো বাংলাদেশ সরকার আটকে দিতে পারবে, এবং এই যুদ্ধের কারণে সে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না। এবং যদি আন্তর্জাতিক আদালতে যায়, তখন বাংলাদেশ বলতে পারবে যে তোমরা এই যে যুদ্ধ করেছো, এই যুদ্ধের ফলে আমাদের $1 বিলিয়ন। তারা যদি $1 বিলিয়ন কথা বলে, বাংলাদেশ বলবে যে আমাদের ক্ষতি হয়েছে $20 বিলিয়ন। এই বার্গেনিং এর পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে এই সময়ের মধ্যে, যেটা ভারত বুঝতে পেরেছে। চাণক্যের দেশ তো, ভারত বুঝতে পেরেছে, আর বুঝতে পারার কারণেই এখন বাংলাদেশের সাথে সমঝোতা করার জন্য তারা উঠে পড়ে নেমেছে, এবং এই জাতিটি তাদের প্রয়োজনের জন্য করতে পারে না এমন কোনো কর্ম নেই। আপনারা অবাক হয়ে যাবেন যে ভারতের ভূমিদের বা সুলতানদের যেমন হ্যারেম ছিল, বা হিন্দু বড় বড় রাজা বাদশাদের যে রাজপ্রাসাদ ছিল, সেখানে দেশীয় অনেক ছোট ছোট জমিদার, দেশীয় রাজা, জেনারেল তাদের কন্যাদেরকে সেখানে দিয়ে আসতো রাজার মনোরঞ্জনের জন্য। নিজের কন্যা সেখানে পতিতা হিসেবে কাজ করত, বিনিময়ে সে তার জায়গির রক্ষা করত,
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।